অর্থোপেডিক সার্জন ডাক্তার দীপঙ্কর সেন। নিউট্রিশন, সূর্যের আলো গায়ে লাগানো, আন্দাজ মতো রেগুলার কিছু এক্সারসাইজ করা, এই জিনিসগুলোর প্রয়োজন আছে। অস্টিওপোরোসিসের জন্য মেইন যেটা দরকার হচ্ছে পাওয়ারফুল মাসল বিল্ডিং এক্সারসাইজ, পাওয়ারফুল এক্সারসাইজ, লাইট জগিং। এই জিনিসগুলোতে বোন একটা স্টিমুলাস পায় টু হোল্ড দ্য মিনারেলস। 35 আপনি যতটা বেশি শরীরে ক্যালসিয়াম ডিপোজিট করে নিতে পারবেন, বোনের যেটা স্ট্রাকচার, কাঠামো, সেটা হচ্ছে প্রোটিন। এইটা হচ্ছে পুরো একটা নি রিপ্লেসমেন্টের। আচ্ছা, এটা একটা কমপ্লিট মডেল। নমস্কার, ইউটিউব চ্যানেল সচেতনের আজকের উপস্থাপনায় আপনাদের স্বাগত। আজকের উপস্থাপনার বিষয় হাড়ের স্বাস্থ্য, হেলথ অব দ্য বোন। ইউটিউব চ্যানেল সচেতন সমাজে ঘটে চলা এবং ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলির তথ্য ও যুক্তি নির্ভর বিশ্লেষণের পাশাপাশি মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বিষয়গুলিকে নিয়ে আলোচনা করতে করে চলেছে বিগত বেশ কয়েক মাস ধরে, যাতে করে মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা যায়। আজ আমাদের সঙ্গে রয়েছেন দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বোলপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলের সবচেয়ে নামকরা বা স্বনামধন্য অর্থোপেডিক সার্জন ডাক্তার দীপঙ্কর সেন। আজ আমরা ওনার কাছে এই হাড়ের স্বাস্থ্য সম্বন্ধীয় নানা বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো, যে আপনার কাছে তো নর্মাল যেগুলো ধরুন অ্যাক্সিডেন্টাল কেস কিংবা হাড় ভাঙার কেস, এগুলো তো আসে, এর বাইরে মূলত কোন বিষয়গুলোকে নিয়ে আপনাকে বেশি ডিল করতে হয়? আচ্ছা, আপনি যেটা বললেন, আমাদের অর্থোপেডিক্সের জগতে দুটো ভাগের পেশেন্ট আসে। একটা যেরকম আপনি বললেন যে চোট বা আঘাতজনিত যে সমস্যা, এটা ভেঙে গেছে, এটাই হয়ে গেছে। আর একটা হচ্ছে ইলেকটিভ অর্থোপেডিক্স আমরা বলে থাকি, সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে, শরীরের বিভিন্ন জয়েন্টে বা বিভিন্ন জায়গাতে ব্যথা। আমি জায়গা বলতে অবশ্যই মানে হাড় সংক্রান্ত জায়গাগুলোই বলছি, পেটের ব্যথা বা বুকের ব্যথা না, এগুলো আলাদা। হ্যাঁ, তো এই ধরনের ব্যথা, কাঁধের ব্যথা, হ্যাঁ, হাঁটুর ব্যথা, এ তো এখন মানে বলতে গেলে প্রায় ঘরে ঘরে। তারপরে হিল বা ফুটে ব্যথা, কারুর জুতোর সমস্যা, কারুর এটা ওটা সমস্যা। তো এই মাস্কুলোস্কেলিটাল রিজিয়ন গুলোতে বিভিন্ন জায়গাতে যে ব্যথা, এগুলো একটা মানে আমাদের কাজের একটা অন্যতম মানে সিংহভাগ বলা যায়। আচ্ছা, তো হ্যাঁ, চোট আঘাতের সঙ্গে এটা একটা নিশ্চয়ই আর একটা অঙ্গ। আচ্ছা, তো কোনগুলো মানে হাড়ের সমস্যা বলতে কোনখানের হাড় নিয়ে বেশি মানুষ ব্যতিগ্রস্ত হন, কিংবা তার কিভাবে টেক কেয়ার করতে পারবেন তারা? আচ্ছা, তাহলে ব্যথাতে যখন আসি, ব্যথাগুলো বেশিরভাগই হয় বিভিন্ন জয়েন্টে, এবং সেই জয়েন্টগুলোর মধ্যে দুটো সবচেয়ে কমন, যেটা আমরা প্রায় নিত্য দেখি, এক হচ্ছে কোমরের ব্যথা আর দুই হচ্ছে হাঁটুর ব্যথা। আচ্ছা, প্রত্যেকটা ব্যথারই বিভিন্ন বিভিন্ন কারণ আছে, বিশ্লেষণ করা যেতে পারে। কোমরের ব্যথাটা নিয়ে আগে বলি, কারণ বোধহয় হাঁটুর ব্যথার চেয়েও কিঞ্চিত বেশি এটা। আচ্ছা, কোমরের ব্যথা বলতে গেলে প্রায় আমাদের সমাজে প্রায় সব শ্রেণীর মানুষের আছে, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক অবধি। তাহলে বাচ্চা যখন বললাম, বাচ্চাদের কেন ব্যথা হচ্ছে, এখনকার দিনে বাচ্চাদের যে কোমরে ব্যথা প্রায় আমি দেখি আসে স্কুলের ছেলেমেয়েরা, কয়েকটা কারণ থাকে। নাম্বার 1 কারণ হচ্ছে যে এখনকার বাচ্চাদের মধ্যে স্থূলতা বাড়ছে, ওভারওয়েট জিনিসটা বাড়ছে। আগে আমরা যেটা মনে করতাম যে পাশ্চাত্য ফেনোমেনন, ব্যাপারটা কিন্তু এখন আর পুরো পাশ্চাত্য নয়, আমাদের দেশেও জিনিসটা মানে বেশ ওয়েল এস্টাবলিশড। আচ্ছা, এর কারণ হচ্ছে ফুড হ্যাবিট, ল্যাক অফ এক্সারসাইজ। আপনি এখন দেখবেন, এখন মানে বাচ্চা মাঠে খেলছে, গাছে উঠছে, তো প্রায় দেখাই যায় না। এখন সবাই ওই ইয়েতে তোমার কম্পিউটারে বা এতে গেম খেলছে, যার ফলে হচ্ছে কি, তার শরীরে ক্যালোরি ইনটেকটা যদি সেম থাকে, ক্যালোরি আউটপুটটা ড্রাস্টিক্যালি কমে গেছে। হ্যাঁ, বেশিরভাগ গেমস এখন ওই কম্পিউটার ভিত্তিক হয়ে যাওয়ার ফলে অ্যাকচুয়ালি সে ছেলেটি মাঠে বা কোর্টে গিয়ে কতটা খেলছে আমি জানি না, কিন্তু এটা একটা অন্যতম কারণ। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আর একটা বাচ্চাদের ক্ষেত্রে কারণ আমি বলবো, সেটা হচ্ছে অত্যন্ত ভারী ভারী সব স্কুলের ব্যাগ। আচ্ছা, এটা আমাদের এখন কেন্দ্রীয় মন্ত্রক থেকে কিছু কিছু আইন কানুন করা হয়েছে এখন ব্যাপারটা, তবে জিনিসটা কতটা রিজিডলি ফলো করা হয়, কারণ আমি আমার হাসপাতাল যাতায়াতের পথে আমি 2 কি 3টে স্কুল ক্রস করি, আমি দেখি বাচ্চাদের ব্যাগের আয়তনগুলো, এবং দেখে বোঝা যায় যে সে কিভাবে জিনিসটা ক্যারি করছে। এটা একটা বড় কারণ বাচ্চাদের ক্ষেত্রে কোমরে ব্যথা।
তারপরে যারা আরেকটু মিড এজের মধ্যে যদি বলি যে ছেলেদের মধ্যে আর একটা অন্যতম কারণ হচ্ছে যে বাইক, মোটরসাইকেল, হ্যাঁ, এই সেলস হোক বা যে কোনো বিষয় হোক, অনেকক্ষণ ধরে ড্রাইভ করছে, রাস্তা খারাপ, ঝাঁকানি, তাতে একটা কোমরে ব্যথার, এটা একটা অন্যতম কারণ। আচ্ছা। তারপরে বিভিন্ন অফিসে, সে আইটি হোক, ব্যাংকই হোক, বা যেখানেই হোক, ঘন্টা পর ঘন্টা কম্পিউটারে বসে তারা কাজ করছেন। তো সেখানে অফিসের যে চেয়ার টেবিল, তার যে অ্যারেঞ্জমেন্ট, যেটাকে বলা হয় অফিস আর্গোনমিক্স, আচ্ছা। তো সেই আর্গোনমিক্সটা অনেক ক্ষেত্রেই ঠিক সাইন্টিফিক্যালি ফলো করা হয় না। তো সেটা আর একটা কারণ, মানে যারা ইয়াং, যাদের মধ্যে ব্যথা হচ্ছে। তারপরে মহিলাদের ক্ষেত্রে যেটা হয়, মহিলাদের ক্ষেত্রে অত্যধিক খাটনি একটা তাদের বাড়িতে একটা ব্যাপার থাকে, ভীষণ পরিশ্রম করতে হয়, এবং তার ফলে তাদের নিউট্রিশনটা যেহেতু একটু বর্ডার লাইন থাকে, সারা শরীরের যেটা স্ট্রেস, সেটা অনেক সময় তারা কোমরের ব্যথার মধ্য দিয়ে তারা প্রকাশ করেন। হ্যাঁ, কোমরের ব্যথা আছে জিজ্ঞেস করলে আপনি হয়তো 100টা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলে 90টা বাড়িতে বলবে হ্যাঁ একদম। হ্যাঁ, তো এইগুলো হলো। এরপরে বয়স্ক মানুষদের ক্ষেত্রে যেটা হয় কোমরে ব্যথা, সেটা হচ্ছে এজ রিলেটেড বোনে অস্টিওপোরোসিস, মানে যেটা বোনের ক্ষয় যেটা হয়, সেটা একটা কারণ। যে এজিং এর পার্ট, এটা একটা পার্ট অফ এজিং, আবার কিছু কিছু ডিজিজের সঙ্গেও হয়। আচ্ছা। তো অস্টিওপোরোসিসটা হচ্ছে যে বোনটা ধীরে ধীরে কমজোর হয়ে আসছে। তো সেটা একটা কারণ, যে কাঠামোটা আর আপনার ওয়েটটা নিতে পারছে। নিউট্রিশন দিয়ে কি এটা ম্যানেজ করা যায়? যায়। শুধু নিউট্রিশনে হবে না, নিউট্রিশন, সূর্যের আলো গায়ে লাগানো, আন্দাজ মতো রেগুলার কিছু এক্সারসাইজ করা, এই জিনিসগুলোর প্রয়োজন আছে। এখন প্রবলেম হচ্ছে কি, মানুষ ব্যথা হলে তারা মনে করেন যে চিকিৎসা মানে ওষুধ। এটা আমি বারবার বলি যে চিকিৎসা মানে শুধু ওষুধ নয়। আপনাকে এই যে আমি একটু 20 মিনিট সূর্যের আলো গায়ে লাগাতে বলছি, খুব ইম্পর্টেন্ট জায়গা, একটু ভালো করে শুনবেন। একটু রেগুলার ব্যায়াম করতে বলছি, কিংবা বলছি যে একটু ওয়েটটা কমান ডায়েট কন্ট্রোলের মাধ্যমে। আচ্ছা। হ্যাঁ, এগুলো কিন্তু ভেরি সিগনিফিকেন্ট পার্ট অফ ট্রিটমেন্ট। আচ্ছা। মানে আপনি যদি একটা, আমি এই উদাহরণটা সবাইকেই দিয়ে থাকি, আপনাকেও দিচ্ছি বা আপনার দর্শকদেরও দিচ্ছি, যেমন ধরুন একজন সঙ্গীত শিল্পী, তিনি একটা গান গাইবেন, তার গানটা খালি গলাতে শুনতে ভাল লাগে, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে যদি এটা তবলা, বাঁশি, হারমোনিয়াম, সেতার হয়, তখন কিন্তু জিনিসটা একটা অন্য মাত্রা, অর্কেস্ট্রার হয়। এইটা হচ্ছে কমপ্লিট ট্রিটমেন্ট। ওই ট্রিটমেন্টের ওষুধটা হচ্ছে বলতে পারেন গায়কের গলার মতো। আচ্ছা। কিন্তু ওয়েট রিডাকশন, সূর্যের আলো, এক্সারসাইজ, প্রিকশন, এগুলো হচ্ছে বাঁশি, তবলা, হারমোনিয়াম। আচ্ছা। এগুলোর সঙ্গতে যেটা তৈরি হয়, ওটাই হচ্ছে কমপ্লিট ট্রিটমেন্ট। যে একটা মিথ আছে যে অস্টিওপোরোসিস হলে এক্সারসাইজ করলে এটা অ্যাগ্রাভেট করে। না না, এটা মিথ। এটা একেবারেই ঠিক না। আচ্ছা। অস্টিওপোরোসিসের সঙ্গে আপনার মেইন অস্টিওপোরোসিস থেকে রিকভার করার জন্য আপনি যেটা বললেন, নাম্বার 1, হ্যাঁ ঠিক আছে, নিউট্রিশন, কিন্তু অস্টিওপোরোসিসের সঙ্গে সূর্যের আলো ভীষণভাবে যোগাযোগ আছে। আচ্ছা। ভিটামিন ডি একটু সাপ্লিমেন্ট দরকার হয়। এক্সারসাইজ, অস্টিওপোরোসিসের জন্য মেইন যেটা দরকার হচ্ছে পাওয়ারফুল মাসল বিল্ডিং এক্সারসাইজ। তার জন্য আমরা অনেক সময় থেরাব্যান্ড বলে একটা জিনিস দিই, কিছুই না, একটা রাবারের ফিতে, তাতে একটা রেজিস্ট্যান্স থাকে, তার এগেনস্টে মুভ করতে বলি। বা কেউ যদি এখন 1 কেজি 1.5 কেজির ভিনাইলের বারবেল পাওয়া যায়, সেগুলো ইউজ করেন। সেটা সাঁতার, এক্সেলেন্ট ফর্ম অফ এক্সারসাইজ ফর অস্টিওপোরোসিস। বা আপনি যদি ব্রিস্ক ওয়াক করেন, ব্রিস্ক ওয়াকের ডেফিনিশন হচ্ছে 30 মিনিটসে 3 কিলোমিটার। খুব গুরুত্বপূর্ণ, 30 মিনিটসে 3 কিলোমিটার। কিন্তু প্রথম দিনেই যদি আপনি এটা চেষ্টা করেন, এটা হয়তো পারবেন না। আপনি প্রথম যেদিন হাঁটা শুরু করলেন, আপনি 500 মিটারই হাঁটুন, সেটা 10 মিনিটে হাঁটুন, কিন্তু ধীরে ধীরে টাইমটাও কমতে থাকবে আর ডিস্টেন্সটাও বাড়তে থাকবে। 30 কিলোমিটার 3 মিনিটস, এটা হচ্ছে আপনার আলটিমেট টার্গেট। এটা কিন্তু একদিনে পৌঁছানোর চেষ্টা করবেন না, এটা বেশ 1 মাস টাইম নিন, হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার আপনি বলুন যে এই বোন ডেনসিটি বাড়ানোর ক্ষেত্রে কি এক্সারসাইজের কোনো ভূমিকা আছে? অবশ্যই, বিশাল ভূমিকা আছে। বোন লোডিং এ বোন রেসপন্ড করে। এই যে আমরা ইদানিংকালে শুনছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আমাদের একজন মহাকাশে একজন মহিলা আটকে আছেন, সুনিতা উইলিয়ামস। বলা হচ্ছে যে ওনার বোন ডেনসিটি কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ ওখানে তো মাধ্যাকর্ষণ নেই, ওখানে তো লোডিং বলে ব্যাপারটা হচ্ছেই না। আচ্ছা, তো সেই জন্য অতএব সেই লোডটা কি করে দেবেন, সেই জন্যই বললাম ব্রিস্ক ওয়াক, পাওয়ারফুল এক্সারসাইজ, লাইট জগিং, এই জিনিসগুলোতে বোন একটা স্টিমুলাস পায় টু হোল্ড দ্য মিনারেলস। আচ্ছা, এগুলো না থাকলে কিন্তু ওই মিনারেলস বোন থেকে ধীরে ধীরে
বেরিয়ে যেতে শুরু করে। আচ্ছা, তো এটাকে আপনার মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, এর কারণটা কি দেখা যায়? মহিলাদের ক্ষেত্রে হ্যাঁ, একটা প্রপোর্শনে মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। তার কারণ হচ্ছে যে 40 থেকে 45 বছর বয়সের মধ্যে মহিলাদের একটা শরীরে একটা হরমোনের পরিবর্তন আসে। আচ্ছা, তো সেই হরমোনের পরিবর্তনটা অবভিয়াসলি ছেলেদের ক্ষেত্রে হয় না। সেই হরমোনের পরিবর্তনটার সঙ্গে সঙ্গে এই বোনে ক্যালসিয়াম মেটাবলিজমটা কিছুটা হলেও এফেক্টেড হয়। আচ্ছা। তবে মহিলারা মোটামুটি আরো কয়েক বছরের মধ্যে জিনিসটাকে রিকভারিও করে ফেলেন, প্রোভাইডেড তারা যদি একটু এক্সারসাইজ ইত্যাদির দিকে নজর দেন। আর একটা কারণ হচ্ছে কি, শরীরে এই যে আমরা মিনারেলস যেটার কথা বলছি, ক্যালসিয়াম, এই মিনারেলস কিন্তু শরীরে 30-32 বছর বয়স অব্দি জমতে লাগে, তারপরে কিন্তু জিনিসটা কমার দিকে আসে। অর্থাৎ এই কম বয়সে মানে আপ টু দ্য এজ অফ 35 আপনি যতটা বেশি শরীরে ক্যালসিয়াম ডিপোজিট করে নিতে পারবেন, ইট ইজ বেটার। আপ টু দ্য এজ অফ অ্যাপ্রক্সিমেটলি 30 to 35 আচ্ছা, এই 30 টাইম অব্দি 35 ক্যালসিয়াম আপনার শরীরে বাড়তে থাকে, তারপরে কিন্তু এটা ধীরে ধীরে ক্যালসিয়াম বাড়ানোর জন্য খাবার, নিউট্রিশন, এক্সারসাইজ, এটাই তো বলছেন? এক্স্যাক্টলি। তো সেই জন্য এই এজের মধ্যে যতটা পারা যায় ক্যালসিয়ামকে শরীরে মজুত করে নেওয়া, এবং সেই জন্য আমরা বাচ্চাদেরকে আউটডোর গেমস এর দিকে আমরা যেতে বলি, কারণ যত তারা খেলবে, লোড করবে, তত তাদের বোনস মজবুত হবে। আচ্ছা, তো এই যে আপনি বললেন যে এক্সারসাইজ এবং নিউট্রিশন, তো নিউট্রিশনকে একটু স্পেসিফিক্যালি বলবেন একটু? আচ্ছা, নিউট্রিশনের মধ্যে সবার যে একটা মিথ বা ধারণা আছে, ক্যালসিয়াম বোন মানেই ক্যালসিয়াম, ডাক্তারের কাছে গেলাম ক্যালসিয়াম দিল না মানে সে কোনো ডাক্তারই না। এবারে আপনাদেরকে বলি, বোনের যেটা স্ট্রাকচার, কাঠামো, সেটা হচ্ছে প্রোটিন। আচ্ছা, এরকম ক্রিসক্রস, এগুলো হচ্ছে প্রোটিন। এর ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো রয়েছে সেইগুলোতে ক্যালসিয়াম মিনারেলসটা জমে রয়েছে। অতএব এই স্ট্রাকচারটা, প্রোটিনের কাঠামোটা যদি তৈরি না থাকে, তাহলে আপনি ক্যালসিয়াম খেয়ে কোনো উপকার নেই। অতএব বোনে নিউট্রিশনের কথা যখন আমরা বলবো, তখন আমাদেরকে মানতেই হবে যে প্রোটিন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। প্রোটিন বলতে পারেন, প্রোটিন এবং ক্যালসিয়াম দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে। আনফরচুনেটলি আমাদের এখানে শুধু ক্যালসিয়াম 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 করা হয়, শুধু ক্যালসিয়ামে হবে না। আচ্ছা, অতএব অ্যাডিকুয়েট কোয়ান্টিটি অফ প্রোটিন, সেটা যে সবসময় আপনাকে মাছ মাংস খেতে হবে তাও নয়। যারা নিরামিষাশী তাদের জন্য প্রোটিনও চলবে, মিল্ক প্রোটিন রয়েছে, সয়াবিন রয়েছে। আর যারা আমিষ খান, এগ হোয়াইট হচ্ছে সবচেয়ে সহজ ডাইজেস্টেবল ফর্ম অফ প্রোটিন। আপনার মাংস না খেলেও চলবে, মাছ না খেলেও চলবে, কিন্তু ডিমের যেটা সাদা অংশ সেটা হচ্ছে সিম্পলেস্ট এন্ড বেস্ট অ্যাবজর্বেবল ফর্ম অফ প্রোটিন। আচ্ছা, এটা কিন্তু আমরা নতুন একটা জিনিস জানলাম যে এই ডিমের যে হোয়াইট পোর্শনটা, অ্যালবুমিন, এটা সবচেয়ে সহজ ডাইজেস্টেবল প্রোটিন। মিট মানে মাংসের যে প্রোটিনটা থাকে, সেটা একটা কমপ্লেক্স স্ট্রাকচার, সেটা চট করে অ্যাবজর্ব হয় না, কিন্তু অ্যালবুমিনটা ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়। আচ্ছা, এখন তো টিনেজ থেকেই এই ধরনের জয়েন্ট প্রবলেম, পেন শুরু হয়, তো এগুলো কি রিভার্স করা যায়? মানে আমি বলতে চাইছি, অস্টিওপোরোসিসের দিকে এগিয়ে যাচ্ছে একটা মেয়ে কিংবা মহিলা, এটা কি রিভার্সেবল হয়? হ্যাঁ, অস্টিওপোরোসিস কেন রিভার্স হবে না? আজকে যে মানুষ, মানে সেটা পুরুষ হোক মহিলা হোক যাই হোক, তার যখন অস্টিওপোরোসিসের দিকে সে যাচ্ছে, অর্থাৎ তার বোন ডেন্সিটি যখন কমে আসছে, হাড় অমজবুত হচ্ছে, তখন তাকে, সে যেই হোক না কেন, তাকে এই ব্যাপারটা বুঝতে হবে যে আমাকে এক্সারসাইজ করতে হবে, আমাকে একটা গুড সায়েন্টিফিক ডায়েট সেটা কনজিউম করতে হবে, নিয়মিত কিছু এক্সারসাইজ করতে হবে, এবং সূর্যের আলো লাগানো, বা অনেক সময় কোনো রোগের কারণে অস্টিওপোরোসিস হয়, যেমন রুমাটয়েড আর্থ্রাইটিস বা আরো কিছু কিছু রোগ আছে যেখানে হয়, সেই রোগগুলোরও চিকিৎসা করতে হবে। আমরা এখন দেখুন, আমরা আগে ছোটবেলায় হেঁটে স্কুলে যেতাম 1 কিলোমিটার 2 কিলোমিটার, কিছুটা সান এক্সপোজার হতো। এখন সবাই বাসে যাচ্ছে, গাড়িতে যাচ্ছে, কোথায় সান এক্সপোজার হচ্ছে? হাঁটছেই না। ওটাই কিন্তু একটা হাঁটা হতো, 1 কিলোমিটার 2 কিলোমিটার। আমরা বহু ছেলে মেয়ে আগেকার সময় হেঁটে যে গেছে, ছিল না, কিছুই ছিল না, ওইটা তো একটা হাঁটা হতো, দৌড়ঝাঁপ হতো, সেটা এখন বন্ধ হয়ে গেছে, সব বাসে যাচ্ছে। না, তাহলে আমরা যে জায়গাটাতে পৌঁছাচ্ছি সেটা হচ্ছে যে আমাদেরকে দুটো জিনিসকেই খেয়াল রাখতে হবে, নিউট্রিশন, ব্যালেন্স নিউট্রিশন, as well as exercise. নিউট্রিশন, এক্সারসাইজ এন্ড সান এক্সপোজার, সূর্যের আলো, এটাকে ইগনোর করা চলবে না। আচ্ছা, সান এক্সপোজার। আচ্ছা, আরেকটা কথা বলুন, যে আমরা যেই এক্সারসাইজের কথা বলছেন, এই এক্সারসাইজ সবই কি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ? কিছু ফ্রি হ্যান্ড, কিছু হচ্ছে রেজিস্টিভ এক্সারসাইজ, কারণ মাসল বিল্ড আপ করতে গেলে মাসলকে তো একটু লোড দিতে হবে, সেটার জন্য তো বললাম থেরাব্যান্ড বলে একটা জিনিস পাওয়া যায়, কিছু না, একটা রাবারের ফিতে, হ্যাঁ, সেটাকে ধরে আপনি স্ট্রেচ করছেন, তার যে রেজিস্ট্যান্স সেটা পাচ্ছেন। বা সেটা যদি না থাকে, একটা সিম্পল বারবেল, যেটা ওই 1 কেজি 1.5 কেজি এগুলো ইউজ করা যেতে পারে, একটা লোডের এগেনস্টে।
অ্যাডভান্সমেন্টের রিসেন্ট অস্টিওপোরোসিস ট্রিটমেন্টে রিসেন্ট অ্যাডভান্সমেন্ট সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। ওয়েল, কিছু অস্টিওপোরোসিসের এই যেগুলো বললাম যে সান এক্সপোজার, এক্সারসাইজ এন্ড ডায়েট, এর সঙ্গে এখন কিছু নিউয়ার মেডিসিনসও এসছে। সেই মেডিসিন গুলো আপনার এগুলো কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া একেবারেই উচিত হবে না, এবং এই মেডিসিন গুলো যদি সেলফ প্রেসক্রাইব করেন তাহলে কিন্তু ভালো রকম সাইড এফেক্ট হতে পারে এবং আপনি একটা অন্যরকম ঝামেলায় পড়তে পারেন। তো যে ওষুধগুলো আছে বেশিরভাগ ওষুধেরই যেগুলো টার্গেট হচ্ছে বোন থেকে ক্যালসিয়ামটা যেটা ডিসলভ হয়ে বেরিয়ে যায় সেই প্রক্রিয়াটাকে আটকে দেয়। আচ্ছা, হ্যাঁ, কিন্তু তার সাইড এফেক্টও আছে। আচ্ছা, আবার কিছু কিছু ওষুধ আছে যেটা বোনে ক্যালসিয়ামকে স্টেবল রাখতে সাহায্য করে। তো এইরকম কিছু কিছু নিউয়ার মেডিসিনস এসছে। এই ব্যাপারটাতে আমি বলবো ডাক্তারের পরামর্শ ছাড়া এক পা, খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে অ্যাডভান্সমেন্ট ইজ দেয়ার বাট ইউ উইল হ্যাভ টু কনসাল্ট ইওর ডক্টর, নো ডাউট। আচ্ছা, আর এটা নিয়ে কি কোনো মানে সার্জারির কোনো প্রসেসের মাধ্যমে কিছু হয়? সার্জারিতে দেখুন, অস্টিওপোরোসিসে যেটা হয় খুব সহজে ফ্র্যাকচার হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মানে আপনাদের ধারণা থাকবে যে চোট আঘাত লাগলেই ফ্র্যাকচার হয়। অস্টিওপোরোসিস ফ্র্যাকচার কিন্তু চোট আঘাতের দরকার নেই। একজন মহিলা শুয়ে আছে, সকালবেলা সে ঘুম থেকে উঠলো, উঠে দেখলো আর পাটা নাড়তে পারছে না। কি ব্যাপার? না হিপে ফ্র্যাকচার হয়েছে। সে তো অবাক, কি করে, আমি তো কিছুই করলাম না। এটাও হয়। এটাকে বলে স্ট্রেস ফ্র্যাকচার, মানে বোনটা এত দুর্বল হয়ে গেছে যে সে তার নিজের ওয়েটটাই ধরে রাখতে পারছে না। রাত্রিবেলা হয়তো ঘুমের ঘরে পাটা একটা এদিক ওদিক একটা মুভ হয়েছে, একটা কিছু অকওয়ার্ড টার্ন হয়েছে, কুট করে নেকটা হিপের বলটার ওখানটা ভেঙে গেছে। এবার সে সকালবেলা উঠে সেটা আবিষ্কার করছে। তো এইরকম সিচুয়েশনে এখানে অবভিয়াসলি একটা অপারেশনের জায়গা চলে আসে। সবার ক্ষেত্রেই যে ভাঙার পরেই ডিটেক্ট হয় তা নয়। অনেকেই এসে বলেন পুঁচকিতে ব্যথা করছে, কি ব্যাপার? প্রাথমিক এক্সরে করে দেখা গেল কিছু নেই, কিন্তু সেক্ষেত্রে আমরা অনেক সময় যখন সন্দেহ করি আমরা একটা এমআরআই স্ক্যান করি। সেই স্ক্যানে দেখা যায় যে ওই হিপের বলের যে জায়গাটা, সেই জায়গাটা ভাঙার আগের স্টেজ, মানে ওখানে প্রচুর ফ্লুইড জমে আছে। যখনই ওইরকম এক্সেস ফ্লুইড জমে থাকে আমরা বুঝতে পারি এটা প্রি ফ্র্যাকচার স্টেজ। তখন সেখানে যেটা করা হয় ওটাকে বলা হয় প্রোফাইল্যাকটিক ফিক্সেশন, অর্থাৎ ওটা ভেঙে পড়ার আগে ওখানে দুটো কি তিনটে স্ক্রু বা কিছু দিয়ে ওটাকে আটকে দেওয়া হয়। আবার অনেকে ওই বোনটা সেই জায়গায় থাকে, সেই স্ক্রুটা নেওয়ার মতো জায়গায়, হ্যাঁ, তারও কিছু পদ্ধতি আছে। আপনি মানে অনেকটাই টেকনিক্যাল জিজ্ঞাসা করছেন, ইটস গুড। তো সেখানে কিছু কিছু জিনিস ইনজেক্ট করে দেওয়া হয় এই জায়গাটাতে। বোন সিমেন্টের মতো একটা পদার্থ পাওয়া যায়, সেটাকে ইনজেক্ট করে দেওয়া হয়, হার্ডেনিং করা হয়, তার ভেতরে স্ক্রুটা চলে যায়। আচ্ছা, সিমিলারলি অনেকের ক্ষেত্রে যেটা হয় এই অস্টিওপোরোসিসে, যে অমজবুত হাড়ে শিরদাঁড়া মানে মেরুদণ্ডের যে হাড়গুলো, ভার্টিব্রাগুলো, ওগুলো কোলাপস করতে শুরু করে। সেই কোলাপসটা যখন করতে শুরু করছে অনেকের ক্ষেত্রে বেশ ভালো রকম ব্যথা হচ্ছে। তো সেক্ষেত্রে অনেক সময় ওই শিরদাঁড়ার যে হাড়ের ভেতরে ওখানে একটা সূক্ষ্ম নিডল পাস করিয়ে ওই লিকুইড বোন সিমেন্ট কিছুটা ইনজেক্ট করে দেওয়া হয়। আচ্ছা, তো তাতে হয় কি, ও আর কোলাপস করে না। অনেক সময় কোলাপস করে গেছে যে অর্থাৎ ফ্র্যাকচার হয়েছে, সেটাকে একটা বেলুনের মাধ্যমে ঠেলে আবার তুলে তার মাঝখানে একটু লিকুইড সিমেন্ট ইনজেক্ট করে দেওয়া। এগুলো খুব অ্যাডভান্স সার্জিক্যাল প্রসিডিউর ভারতবর্ষে হয়। হ্যাঁ, এগুলো আছে, এগুলো আমাদের দুর্গাপুরেও আছে। এই যে ধরুন আপনি আপনার সামনে একটা এর রয়েছে, আপনাকে আপনি যখন নিয়ে আসেন সামনে, মানে এই ভার্টিব্রাটা যে যখন আমাদের বয়সকালে যেটা হয়, এইটা একটুখানি মানে যে আপনি এক্সপ্লেন করেন এই ছবিটা দিয়ে, তাহলে খুব ভালো হয়। মানে কি এক্স্যাক্টলি হয় যখন বয়স বাড়ে, তখন এইটার মধ্যে কি প্রবলেমটা ক্রিয়েট হয়? আচ্ছা, বয়স যখন, মানে বেসিক্যালি দেখুন, এটা আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, তো যাই হোক, এটা হচ্ছে ভার্টিব্রাল বোন গুলো, আর এই যে হলুদ হলুদ স্ট্রাকচার গুলো, এগুলো হচ্ছে নার্ভ গুলো। তো এই বোনের মাঝে মাঝে যে ট্রান্সপারেন্ট যে বস্তুগুলো রয়েছে, এগুলো হচ্ছে ফাইবারের ডিস্ক। আচ্ছা, এগুলো নর্মালি একটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে যেটা হয় কি, এই ডিস্কে প্রচুর জল থাকে, ডিহাইড্রেশন হয়ে যায়, যার ফলে ডিস্কগুলো আস্তে আস্তে ছিঁড়তে শুরু করে। মানে ডিহাইড্রেশন হওয়ার ফলে ছিঁড়তে শুরু করে? ডিহাইড্রেশন হওয়ার ফলে না, ওয়্যার এন্ড টিয়ারের একটা পার্ট হচ্ছে ডিহাইড্রেশন। আচ্ছা, তো যখনই এই ডিস্কটা ছিঁড়ে যায়, তার ছেঁড়া টুকরোগুলো সামনে পেছনের দিকে ছিটকে যায়, এবং ছিটকে যাওয়া মানেই হচ্ছে, যেমন এইটা একটা ডায়াগ্রাম একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে, এটা গিয়ে তখন টুকরোটা ওই নার্ভটাকে চাপ হিট করে। আচ্ছা, এবারে এই নার্ভটা আপনার পায়ে যত দূর অবধি গেছে, ব্যথাটা তত দূর অবধি রেডিয়েট করবে। আচ্ছা আচ্ছা, এটাই কি সায়াটিকা পেইন বলে? এইটাকেই, এই জাতীয় জিনিসটাকেই বলা হয় সায়াটিকা। এখানে যে
L3, 4, 5, S1 4-5টা যে নার্ভ রুট আছে ওরা সবাই মিলে ওই সায়াটিক নার্ভটা তৈরি করে। তার মধ্যে যে কোনো একটাতে এরকম চাপ পড়লে ব্যথাটা রেডিয়েট করতে পারে, সেই সায়াটিক নার্ভটাকে ইনভলভমেন্ট হলেই এটাকে সায়াটিকা হিসেবে বলা হয়। আচ্ছা, এবার এই ধরুন অনেকের শুনি আমরা যে L4, L5 কিংবা L3, L4 এর মাঝখানে গ্যাপ তৈরি হয়েছে। না, এটা কি আলাদা জিনিস তাহলে যেটা আপনি না বললেন? না না না, গ্যাপ তৈরি হয়নি। L4, L5 এর মাঝে বা L3, L4 এর মাঝে এই ডিস্কটা তার একটা মেজারমেন্ট বা থিকনেস থাকে। আচ্ছা, তো যখন সেই ডিস্কটা ছিঁড়ে গেল তখন হলো কি সেই গ্যাপটা আস্তে আস্তে কমে গেল, ঠিক ঠিক। এবং এই যে ডিস্কের ছিঁড়ে যাওয়া টুকরোগুলো পেছন দিকে গিয়ে নার্ভের উপরে আঘাত করতে লাগলো। তখন কি সার্জারি করতে হয় নাকি না না এক্সারসাইজ? না, সব সময় সার্জারি করতে হয় না। সার্জারি হয়তো 100 জনে 10 জনের করতে হয়। আচ্ছা, এর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, পেশেন্টকে প্রথম দিকটা যখন অ্যাকিউট ব্যথা হয় আমরা বলি যে ঠিক আছে 7 দিন 10 দিন 20 দিন একটু রেস্ট নিন, বাইক চালানোটা একটু বন্ধ করুন, আচ্ছা, সামান্য কিছু ওষুধপত্র দেওয়া হয়, একটু আইস প্যাক দিন, একটু ফিজিওথেরাপি করুন। ব্যথাটা যখন মোটামুটি কমে এলো, একটা জায়গাতে চলে এলো, তখন তাকে আমরা নিয়মিতভাবে আবার কিছু এক্সারসাইজ করতে বলি। বেল্ট দেওয়া হয় এই সময়টাতে? আচ্ছা, বেল্ট ব্যাপারটার মধ্যে এবারে বলি, এগুলো কিছু কিছু মিথ আমাদের আচ্ছা, সমাজে আছে। তো এই বেল্ট জিনিসটা কিন্তু ইন দ্য লং রান হানিকারক। তার কারণ হচ্ছে এই যে স্পাইনের যে স্ট্রাকচারটা দেখছেন, এটা এরকম সোজা দাঁড়িয়ে আছে কি করে, এটা একটা ব্যালেন্স আছে। সেই ব্যালেন্সটা কে মেনটেন করছে? স্পাইনের পেছনে কিছু মাসল আছে, আর আপনার অ্যাবডোমেনের এখানেও কিছু মাসল আছে, যেগুলোকে বলা হয় কোর মাসলস। আচ্ছা। এই বেল্ট যেটা দেয় আপনাকে একটা সাময়িক স্বস্তি দেয়। আপনার একটা অ্যাকিউট পেন হয়েছে, আপনি ভালো করে হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, সাপোর্ট, তখন একটা সাময়িক 7 দিনের জন্য আপনি একটা বেল্ট পরুন, কি আপনাকে একটা জার্নি করতে হবে। কিন্তু বেল্টটা যদি আপনি দীর্ঘদিন ইউজ করেন, তাহলে এই সামনের যে মাসলগুলো বা স্পাইনের পাশের যে মাসলগুলো, যেগুলোকে সম্মিলিতভাবে কোর মাসল বলা হয়, প্লাস স্পাইনের যেটা এক্সটেনশন মাসল, এই মাসলগুলো কমজোর হয়ে যায়। কারণ বেল্ট যখন সে যখন সাপোর্ট দিচ্ছে, এরা তখন দিচ্ছে না। অতএব ধীরে ধীরে বেল্টটা লং টার্ম ইউজ করার ফলে ওই মাসলগুলো কিন্তু শর্ট টার্মে এটাকে ব্যবহার করা যেতে পারে, বাট নট ইন দ্য 5 দিন 7 দিন 10 দিন, ঠিক আছে, তার বেশি তো মোটেই নয়। মোটেই না। আচ্ছা, আমাদের যে বডি আমাদের বয়সের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার কারণেই হয়, কিন্তু বডি স্ট্রাকচার চেঞ্জ করে ফেলি আমরা, পেট বেড়ে যায়, তো এইগুলো তো একটা কারণ। যে অবশ্যই পেটটা বাড়লেই যেটা হবে কি, পেটের একটা ওজন আছে, তাহলে এই ব্যালেন্সটা হতে শুরু করলো, ব্যালেন্সটা অল্টার হতে শুরু করলো। তো সেই জন্য ওয়েট রিডাকশন ইজ এ ভেরি, মানে কি বলবো, মানে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ট্রিটমেন্ট ফর ব্যাক পেন। যে আপনি ক্যালসিয়ামের কথা বললেন, খাবারের মাধ্যমে ক্যালসিয়ামের কথা বললেন, তো অনেকের কাছে অনেকের হয় ক্যালসিয়াম, মানে মেয়েদেরকে মহিলাদেরকে একটা আছে যে একটা ক্যালসিয়ামের কোর্স করতে বলেন কোনো কোনো ডক্টর, যারা মানে যাদের মেনোপজের দিকে এগোচ্ছে। তো সেই সকল ক্ষেত্রে অনেকের হয় যে তারা ক্যালসিয়ামটা শরীরে নেয় না, খাওয়ার পরে নানা রকমের, মানে দেখুন ক্যালসিয়ামের একটা রিকোয়ারমেন্টের একটা ব্যাপার আছে। নর্মাল ডায়েট, তাতে কিন্তু অ্যাডিকুয়েট ক্যালসিয়াম আছে। অথবা একটা হেলদি ইয়াং অ্যাডাল্ট পারসন বা একজন মহিলা, তার কিন্তু রুটিনলি ক্যালসিয়াম সাপ্লিমেন্টের দরকার নেই। কাদের রুটিন দরকার আছে? প্রেগন্যান্ট মাদার্স, আচ্ছা, ল্যাকটেটিং মাদার্স, যে দুধ খাওয়াচ্ছেন তার, যাদের প্রোভেন অস্টিওপোরোসিস আছে বা যাদের অস্টিওপোরোটিক ফ্র্যাকচার হয়েছে, হ্যাঁ, একটা স্পেসিফিক গ্রুপের কিছু কিছু ক্ষেত্রে সাপ্লিমেন্ট দরকার। কিন্তু জাস্ট ক্যালসিয়াম খাচ্ছি, অ্যাকচুয়ালি দিস ইজ ব্যাড। এই এক্সেস ক্যালসিয়ামের আপনারা জানবেন না, আমি এটা নিয়ে একটা লেখা লিখেছিলাম যে ক্যালসিয়াম হারের সব সমস্যার সমাধান নয়। তো অতিরিক্ত ক্যালসিয়ামের ফলে কিন্তু আপনার শরীরে অন্যান্য ব্যাধি কিছু হতে পারে, রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা থাকে, কার্ডিয়াক কন্ট্রাক্টাইলিটি, মানে হার্টের যে কন্ট্রাকশন হয় তার একটা এফেক্ট, তার উপরে একটা এফেক্ট আছে। অতএব নিয়ম বহির্ভূত ভাবে জাস্ট কিনলাম আর খেলাম, এটা আমার হাড় ভালো থাকবে, এটা একদম টোটালি রং। খাবার দাবারের মাধ্যমেই ডায়েটের যেটা ক্যালসিয়াম, সেটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সেটাই যথেষ্ট। নর্মাল ফুড বলছেন, মানে একটু স্পেসিফিক যদি বলেন, কোন স্পেসিফিক খাবারের মধ্যে ইনক্লুশন? মিল্ক প্রোডাক্ট, বেস্ট সোর্স অফ ক্যালসিয়াম হচ্ছে মিল্ক প্রোডাক্ট। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, মিল্ক প্রোডাক্ট খেতে পারেন। মিল্ক না হলেও চলবে, মিল্ক প্রোডাক্ট, মিল্ক বা মিল্ক প্রোডাক্ট। মিল্কে অনেকের একটু ইয়ে থাকে, অনেকের ওই একটু ফ্ল্যাটুলেন্স মতো হয়, ল্যাকটোজ ইনটলারেন্স বলা হয়। তো মিল্ক প্রোডাক্ট, দুধ, দই, ছানা খাওয়া যেতে পারে। রিচ সোর্স অফ ক্যালসিয়াম হচ্ছে চিজ। হ্যাঁ, এবারে চিজটা আমরা আমাদের দেশে এখনো খুব একটা মানে ইয়ে নয়, তবে আমি প্রায় সবাইকেই বলি যে এই পাউরুটিতে মাখন আর ঘি না লাগিয়ে বরং 2 চামচ চিজ দিয়ে খান, কাজে লাগবে। হ্যাঁ, কোলেস্টেরল থাকলে সেটা অবশ্যই, সেটা আবার একটা ভাবার বিষয়, কিন্তু আদারওয়াইজ এই ব্রেড বাটার জিনিসটা খুব একটা স্বাস্থ্যকর ব্যাপার নয়। তার জায়গায় ব্রেড উইথ চিজ
দিলে বেটার হয়। আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, অন্যদিকে চলে গেলাম, সেটা হচ্ছে বয়স্ক লোকেদের, ধরুন অ্যাবাভ 70 এজ হয়েছে, তার অস্টিওপোরোসিস আছে মহিলা, তো তাদের কি এক্সারসাইজ করানো যায়? অফকোর্স করানো যায়। আচ্ছা, অফকোর্স তারা যে বলে, কমপ্লেন করে যে বয়স্ক মানুষদের ক্ষেত্রে সেফলি এক্সারসাইজ করাতে হবে। আচ্ছা। কারণ তাদেরকে আপনি যদি এখন খুব সাংঘাতিক কিছু করে ফেলেন, তাতে তাদের ইনজুরি হবে। এবারে অনেক কিছু ফেসিলিটি আমাদের দেশে নেই, তো সেগুলো থাকলে ভালো হতো, সেগুলো আলোচনা করে লাভ নেই। কিন্তু একটু যদি মানে গ্রুপ ড্যান্স বা এই জাতীয় কিছু অ্যারেঞ্জ করা যায়, এবং তাদেরকে যে মানে খুব সাংঘাতিক ওই জুম্বা টাইপের ড্যান্স নয়, আচ্ছা, হালকা কিছু ড্যান্স অ্যারোবিক্স এর মাধ্যমে করানো যেতে পারে। দ্যাট ইজ ভেরি গুড ফর্ম অফ এক্সারসাইজ। তারপরে তাদেরকে পাওয়ারফুল এক্সারসাইজ গুলো বসিয়ে করানো হোক। আচ্ছা, হ্যাঁ, পড়ে যাবে না, ঠিক আছে। তো কোমরে ব্যথা ধরুন, হ্যাঁ, তার ক্ষেত্রে কোমরে ব্যথার জন্যও কিছু কিছু এক্সারসাইজ আছে। তবে হ্যাঁ, বয়সকালে মানুষ অতটা পারে না, তবে কিছু ব্যায়াম তো সে করতেই পারবে, সে যতটাই বয়সে। কত এজ পর্যন্ত, কিংবা আপনি আগে ফার্স্ট আমাকে বলুন যে আপনার আপনি যে নিউট্রিশনের কথাটা বললেন, তারপরে সূর্যের আলোর কথাটা বললেন, আপনার এই মেডিকেশনস এর মাধ্যমে উপকৃত হয়েছেন, এরকম কোনো ঘটনা যদি আমাদেরকে বলেন, কোনো স্পেসিফিক। এরকম মানে এটা খুব রুটিন একটা পদ্ধতি, এটা কম বেশি আমি হয়তো আমার প্রায় অল্টারনেট পেশেন্টকেই বলে থাকি যে একটু রোদে থাকুন, একটু যেগুলো করুন। তবে এটা বলতে পারি, মানে এই স্টেটমেন্টটা আমি প্রায়ই শুনি পেশেন্টদের কাছে, তারা যখন দ্বিতীয়বার বা তৃতীয়বার হলো যে ডাক্তারবাবু ওষুধ খেতে হয়নি, কিন্তু আপনার ওই ব্যায়ামগুলো করে ব্যথা পুরো সেরে গেছে। আচ্ছা, এই স্টেটমেন্টটা কিন্তু আমি খুব মানে রেগুলারলি শুনি, যারা এগুলো ফলো করে। হ্যাঁ, এবং তাদেরকে তখন আমি বলি যে দেখুন, তাহলে আপনি বুঝলেন তো যে ওষুধ 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 করে একটা মিথ। হ্যাঁ, কারণ ব্যথা নিয়ে অন অ্যাভারেজ লোকে 5টা-6টা ডাক্তার দেখায়। কেন দেখাতে হচ্ছে তাকে? কারণ রুট কজটা অ্যাড্রেস হচ্ছে না। পেন ম্যানেজমেন্ট একটা আলাদা, ওটা একটা আলাদা সাবজেক্ট হয়ে গেছে, পেন ম্যানেজমেন্ট একটা আলাদা স্ট্রিম হয়ে গেছে। তারা যেটা করেন সেটা কিন্তু একটু অ্যাডভান্স পেন ম্যানেজমেন্ট, মানে এই ধরনের সিচুয়েশনে নয়। তাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গা থাকে সেখানে মানে কোনো মেন্টাল একটা ইস্যু থাকে, এবং সেখানে কোনো ইয়েতে কাজ হচ্ছে না, কোনো ইন্টারভেনশনে আমাদের তরফ থেকে কাজ হচ্ছে না। তো সেক্ষেত্রে সেই পেন ম্যানেজমেন্ট তারা যেগুলো করে, নার্ভ ব্লক, বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, কিছু কিছু খুব অ্যাডভান্স টাইপের ট্রিটমেন্ট সেগুলো দরকার হয়। পার্টিকুলারলি যাদের কোনো ক্যান্সার বা কিছু হয়, সেক্ষেত্রে পেইন সেন্সেশনটা যাতে ব্রেন অব্দি না পৌঁছয়, তার জন্য সেই রাস্তাটাকে একটা ব্লক করে দেওয়া হয়। এই জাতীয় জিনিসগুলো পেইন ম্যানেজমেন্টের ডাক্তাররা করে থাকেন। এন্ড রিসেন্ট টাইমসে আগে একটা সময় ছিল যে যেরকম ওষুধ দেওয়া হতো পেন ম্যানেজমেন্টে, এখন শিফট হয়েছে দেখেছি অনেক ক্ষেত্রে। আমার অপারেশন হয়েছে তখন দেখেছি শুধুমাত্র 1 mg প্যারাসিটামল দিয়ে পেন ম্যানেজমেন্ট করা হয়েছে। মানে এই দেখুন, ওষুধ ব্যাপারটা পেন কিলারই বলুন বা যে কোনো জিনিসই বলুন, সেটা হাজার হলেও একটা কেমিক্যাল। হ্যাঁ, অর্থোপেডিক্স এর বেশিরভাগ সমস্যা হচ্ছে মেকানিক্যাল, তার কোনো কেমিক্যাল সমাধান বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। একদম ক্লিয়ার বলে রাখছি। অতএব মেকানিক্যাল কজ হলে তার মেকানিক্যাল সমাধান হবে। এবারে কেমিক্যাল যেটা আপনি গলাধঃকরণ করছেন প্রথম 7 দিন, সেটা আপনার শরীরে ভালো করছে, সেটাকে আমরা বলছি ওষুধ। তারপরের 7 দিন ওই কেমিক্যালটাই আপনার শরীরে ক্ষতি সাধন করছে, ইউ ক্যান কনসিডার ইট অ্যাজ এ পয়জন। বুঝতে পেরেছেন? সেই জন্য পেন কিলার আমি বারণ করছি না, 2-4 দিন আপনি খেতেই পারেন ডাক্তারের পরামর্শ মতো। কিন্তু যেটা হয়ে থাকে যে লোকে একই প্রেসক্রিপশন 3টে দোকানে দেখিয়ে 3বার ওষুধ কেনে এবং নিজেদের ইচ্ছে মতো খেয়ে যাচ্ছে, বা যখনই পেন হচ্ছে আপনার ওই আগের প্রেসক্রিপশনটা দেখে খেয়ে নিলাম। দিস ইজ ব্যাড। আচ্ছা, নি রিপ্লেসমেন্ট এই বিষয়টা নিয়ে যদি, এটা তো আপনার একটা অন্যরকমের লেভেল এক্সপার্টাইজ, এটা নিয়ে একটু যদি বলেন, মানে এর জন্য এবং কি রকম বিষয়। নি রিপ্লেসমেন্ট এটা একটা সার্জারি, এবং এটা হচ্ছে ইট ইজ কনসিডার্ড এখনকার দিনে যাদের হাঁটুতে নিয়ের আর্থ্রাইটিসের প্রবলেম আছে, এটা হচ্ছে তার শেষ এবং ফাইনাল সমাধান। তার মানে কিন্তু এই নয় যে প্রত্যেকটি হাঁটুর ব্যথা পেশেন্টেরই নি রিপ্লেসমেন্ট লাগবে। আবার বলছি, যেমন ব্যাক পেনের ক্ষেত্রে বললাম, এখানেও 100টা পেশেন্ট যদি আমার ঘরে হাঁটুর ব্যথা নিয়ে ঢোকে, তাদেরকে যদি ফলো আপ করা হয়, আলটিমেটলি হয়তো 10 জনের অ্যাকচুয়াল সার্জারিটা লাগে। আচ্ছা, ওকে। তাহলে প্রথমেই যখন হাঁটুর ব্যথা নিয়ে আসে, তাদেরকে প্রথমেই আবার আমি বলি যে ওয়েট রিডাকশন, এক্সারসাইজ, কিছু প্রিকশন হাঁটুকে বাঁচানোর জন্য সেগুলো নিন। বলতে পারি আপনাকে 50% কিন্তু ওইখানেই থেমে যায়। আচ্ছা, তাতেও কাজ হলো না, ঠিক আছে, ওষুধটাকে একটু চেঞ্জ করা হলো, কারো ক্ষেত্রে 2-1বার হাঁটুর ভেতরে একটা ইনজেকশন দেওয়া হলো। হ্যাঁ, অ্যানাদার 20-25% হয়তো এতে ফিল্টার হয়ে গেল। তারপরে আরো একটা ছোট সার্জারি করা যায়, যেটাকে আমরা বলি ওই মাইক্রো সার্জারি টাইপের, আর্থ্রোস্কোপি ডিব্রাইডমেন্ট, যে হাঁটুর ভেতরে কিছু
কার্টিলেজের গুঁড়ো এটা ওটা সেটা জমা হয়, মানে একটা বাগান পরিষ্কারের মতো একটা কাজ আমরা করি ওটা দিয়ে, তাতেও বছর ধরে খুব সুন্দর চলে। এগুলো যখন সব শেষ হয়ে গেল, তারপরেও পেশেন্ট বলতে ডাক্তারবাবু আপনার তো সব অ্যাডভাইস মানলাম, এক্সারসাইজ করলাম, ওয়েট কমালাম, কমছে না, এখন আমার জীবন বরবাদ হয়ে গেছে। ইয়েস, দেন ইউ গো ফর নি রিপ্লেসমেন্ট। এবং নি রিপ্লেসমেন্টে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের হাঁটুতে যে বোনের উপরে যে স্বচ্ছ যে পদার্থটা থাকে সেটাকে বলে কার্টিলেজ, এবং সেই কার্টিলেজটা ধীরে ধীরে ক্ষয় হয়। এই ক্ষয়ের প্রক্রিয়াটাকেই আলটিমেটলি যখন ব্যথা খুব সাংঘাতিক হয় আমরা বলি আর্থ্রাইটিস। তো রিপ্লেসমেন্টে যেটা করা হয় যে এই রাফ বা ইরেগুলার সারফেস গুলোকে স্মুথ ভাবে কেটে সেখানে কিছু সিনথেটিক কম্পোনেন্ট লাগানো হয়। আমি একটা মডেলে দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটা মডেল, সিনথেটিক মডেল। তো আমি জাস্ট এটাকে খুলে দিচ্ছি প্রথমে। তো হাঁটুর যে বোনের সারফেসটা এরকম ছিল সেটাকে একটা যন্ত্রের মাধ্যমে স্মুথ করে কেটে ফেলা হয়। কাটার পরে তাতে যে কম্পোনেন্টস, যেমন ধরুন থাই বোন বা ফিমারে তার এইটা কম্পোনেন্ট, এটা এইভাবে লাগে, আর যেটা লেগ বোন বা টিবিয়া সেটা আর একটা কম্পোনেন্ট, সেটা এইভাবে লাগে। এই দুটোর মাঝখানে একটা প্লাস্টিকের জিনিস রয়েছে, যেটা দুটো মেটাল একসঙ্গে ঘর্ষণ হবে, তার জন্য মাঝখানে একটা হাই ডেনসিটি প্লাস্টিক পলিইথিলিন আমরা বলি সেগুলো থাকে, এবং এইভাবে জিনিসটা তখন এইটাকে তাহলে দিতে হচ্ছে। এইটা হচ্ছে পুরো একটা নি রিপ্লেসমেন্টের। আচ্ছা, এটা একটা কমপ্লিট মডেল, মেটাল মাঝখানটাতে প্লাস্টিক। হ্যাঁ, এতে যেটা হয় যে পেইনটা কমপ্লিটলি রিলিফ হয়। পেইনটার যে সোর্স সেটাই তো চলে গেল ওই ইরেগুলার সারফেস অফ বোন গুলো, তো সেটা কমপ্লিটলি রিলিফ হয়। পায়ের যেটা ডিফর্মিটি, অনেকের পাটা এরকম বেঁকে আপনি দেখবেন গোল হয়ে গেছে, সেটা সোজা হয়ে যায়। তাদের চলাফেরা ইমপ্রুভ করে, তারা পাহাড় সমুদ্র বেড়াতে পারে। আমার বহু পেশেন্ট বৈষ্ণোদেবী বা এই সমস্ত জায়গায় ট্রেকিং করে এসছে, আমি নিজে যাইনি। তো যাই হোক, মানে লাইফ বিকামস ফেয়ারলি, মানে কিন্তু এখানে একটা কথা জিজ্ঞাসা করছি যে এই দুটো হাঁটুতেই আমার সমস্যা। হ্যাঁ, দুটোতেই করা যায়। হ্যাঁ, দুটোতে তো একসঙ্গে করা যাবে না। একসঙ্গে করা যায়, আবার যদি গ্যাপ দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে মিনিমাম 6 উইকস একটা গ্যাপ দেওয়া হয়। আচ্ছা, যাদের দেখা যায় পা গুলো ভীষণ ব্যাকা গোল হয়ে গেছে, তাদের যদি শারীরিক ক্ষমতা যদি, সেগুলো আমরা টেস্ট করে বুঝে যাই, শারীরিক ক্ষমতা যদি পারমিট করে, আমি অর্থনৈতিক দিকটাতে আসছি না, তাহলে দুটো একসঙ্গে করে দেওয়াটা বেটার। আচ্ছা, কারণ তাতে হয় কি, আপনার দুটো পা এরকম বেঁকেছে সেটাও সিমেট্রিক্যাল, দুটো পা সোজা সেটাও সিমেট্রিক্যাল, কিন্তু রাতারাতি একটা ব্যাঁকা রয়ে গেল আর একটা সোজা হয়ে গেল, সে তখন আরো মানে টালমাটাল অবস্থা হয়। তো সেই জন্য আমরা মেডিকেলি অ্যাসেস করে দেখি যাকে দুটো একসঙ্গে করা যাবে, দুটো একসঙ্গে করে দিতে পারি। আর না হলে আমরা যদি গ্যাপ দিতেই হয় সেক্ষেত্রে মিনিমাম একটা 6 to 8 উইকস এর গ্যাপ দিই, তারপরে যার যেরকম সম্ভব শেষে। অর্থনীতির ব্যাপারটা এখানে, অর্থনীতিটা অবশ্যই আছে। 6 উইকস মিনিমাম গ্যাপ দিয়ে আরেকটা করা যেতেই যায়, শরীর পারমিট করলে এবং বাকি জিনিসগুলো পারমিট করলে। তাহলে আমরা এই নি রিপ্লেসমেন্টটা সম্বন্ধে বিষয়টা জানলাম। এবার আপনি আমাদেরকে বলুন যে আপনি দর্শকদেরকে এই হাঁটুর কেয়ার নেওয়ার জন্য স্পেসিফিক্যালি হোয়াট টু ডু। আচ্ছা, কিছু করতে বলি আর কিছু বারণ করি। ঠিক আছে, বারণগুলো আগে বলি, কারণ বারণগুলোর মধ্যে হাঁটুতে আমাদের দেশে কিছু কিছু কাস্টমস আছে বা সোশ্যাল হ্যাবিটস আছে। দেখুন, হাঁটুর ক্ষয়ের পাশ্চাত্যেও কিছু কারণ আছে, আমাদের দেশেও কিছু কারণ আছে। পাশ্চাত্যের যেটা অন্যতম কারণ হচ্ছে ওভারওয়েট, যেটা এখন আমাদের দেশে চলে আসছে। কিন্তু আবার আমাদের দেশে কিছু কিছু সোশ্যাল হ্যাবিটস এন্ড কাস্টমস আছে, যেমন হচ্ছে ওই মেঝেতে বাবু হয়ে বা উবু হয়ে বসা। হ্যাঁ, মহিলারা বসে গল্প করেন, পুজো করেন, সবজি কাটেন, হ্যাঁ, কেউ ধ্যান করছে, সেটা একটা কারণ। ওগুলোতে হাঁটুটাতে একটা এক্সট্রিম ডিগ্রি অফ বেন্ডিং হচ্ছে, মালাই চাকিটা ভীষণ ভাবে প্রেসারাইজড হচ্ছে, তো যার ফলে মালাই চাকির পেছনের যে কার্টিলেজটা সেটা খুব তাড়াতাড়ি ক্ষয়ে যায়। তো সেই জন্য বাবু হয়ে বসাটা, পার্টিকুলারলি যাদের হাঁটুর ব্যথা শুরু হয়েছে তাদেরকে আমি বলি যে করবেন না। আচ্ছা, অনেকের একটা মিথ আছে, সিঁড়ি ওঠানামা, তারা ভাবে যে ওটা একটা এক্সারসাইজ। নো, আপনি যদি হাঁটুর জন্য এক্সারসাইজ করতে চান, আপনি রাস্তায় হাঁটুন, আপত্তি নেই, সাইক্লিং করুন, আপত্তি নেই, কিন্তু সিঁড়ি ওঠানামাটা ইজ নট অ্যান এক্সারসাইজ। এটা কিন্তু হাঁটুতে একটা বড় রকমের আবার স্ট্রেস দিচ্ছে। হ্যাঁ, তাহলে মেঝেতে বসা বা আমাদের যেটা ইন্ডিয়ান টয়লেট, সেটাতেও একটা এক্সট্রিম ডিগ্রি অফ নি বেন্ডিং হয়। অত্যধিক সিঁড়ি, এগুলো আমি বারণ করি।
বলি যে যেখানে লিফট এসকালেটর আছে সেগুলো ইউজ করবেন। নিচু মোড়া, নিচু জলচৌকি, নিচু সোফা এগুলোতে বসে দেখবেন উঠতে বেশ কষ্ট হচ্ছে, তো এই সিচুয়েশন গুলো আমরা বারণ করি। ঠিক আছে, এগুলো বললাম। মেঝেতে বসা বা নিচু জায়গায় বসা, ইন্ডিয়ান টয়লেট, সিঁড়ি আর বাবু হয়ে বসা। ঠিক আছে, এবারে কেউ কেউ যোগাসন করেন, সেই যোগাসন যারা রেগুলার করেন তাদের ক্ষেত্রে নর্মালি ব্যথা হয় না, কিন্তু ব্যথা যদি হয় আমি তখন বলি যোগাসনের ইনস্ট্রাকশনকে যে পদ্মাসন, বজ্রাসন, উষ্ট্রাসন এই জাতীয় আসনগুলো কিন্তু তখন রেস্ট্রিক্ট করা উচিত। ঠিক আছে, আর রইল পরে করবেন কি কি করবেন, যেরকম হচ্ছে এক হচ্ছে ডায়েটের মাধ্যমে ওয়েট রিডাকশনটা করতেই হবে। ওটা না করলে, লোড না করলে হাঁটুর ব্যথা কমানো যাবে না। হাঁটুর জন্য স্পেসিফিক কিছু ব্যায়াম আছে, সেগুলো ফিজিওথেরাপিস্টরা বা কোনো কোনো ক্ষেত্রে ডাক্তারবাবুরাও দেখিয়ে দেন, সেগুলো করবেন। এইগুলোই এই কিছু কিছু ব্যায়াম এগুলো করা, পশ্চারটাকে কন্ট্রোলে রাখা, ওয়েটটাকে কন্ট্রোলে রাখা, আর যেগুলো বারণ করলাম সেগুলো না করা। এই হচ্ছে ডুজ এন্ড ইনিশিয়াল পর্যায়ে এগুলোকে আমরা করলে রেজাল্ট থাকবে, ভালো থাকবে। ঠিক। তো আমরা মোটামুটি ভাবে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার সেনের সঙ্গে কোথায় আপনারা যোগাযোগ করবেন সেটা বলার অপেক্ষা রাখে না। প্রয়াস ফাউন্ডেশন আমাদের দুর্গাপুরের বুকে একটা অতি পরিচিত নাম, সিটি সেন্টারে অবস্থিত। ওনার ফোন নাম্বার আপনি গুগলে সার্চ করলেও পাবেন, ওনাকে আলাদা করে বলার দরকার নেই, আমি স্ক্রিনে দিয়েও দেবো। আপনাদের যদি আলাদা করে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান, অবশ্যই ডাক্তার সেগুলো উত্তর দিয়ে দেবো, সময় মতো আমি উত্তর দেবেন। আর যদি আমাদের এই আলোচনা আপনাকে সমৃদ্ধ করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এন্ড ডু প্রেস দ্য বেল আইকন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।